বাংলাদেশে কারা ভুয়া মুক্তিযোদ্ধা আর কারা সঠিক মুক্তিযোদ্ধা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আপনারা ভিডিওটা। 1971 সালে 3রা ডিসেম্বর ভারতের যৌথ বাহিনীর হামলায় 9 মাসের যুদ্ধে ক্লান্ত পাকিস্তানি সেনারা যখন নাস্তানাবুদ, তখন নতুন কোনো অপারেশন তো দূরের কথা, নিজেদের বেঁচে থাকাই ছিল দুষ্কর। আত্মসমর্পণ যখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, সেই পরিস্থিতিতে সারা দেশে বেছে বেছে বুদ্ধিজীবীদের কারা হত্যা করল। স্বাধীনতার বল ইতিহাসটা আসলে সেখান থেকে বদলে দিয়েছে ভারত। একটু লক্ষ্য করলেই দেখবেন 14 ডিসেম্বর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের কেউ মুক্তিযুদ্ধে যায়নি। এদের সকলে পুরো মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তান সরকারের সুযোগ সুবিধা নিয়ে চাকরি করেছে। তাহলে তাদেরকে কেন পাকিস্তানিরা মারবে? যদি তর্কের খাতিরেও ধরে নেওয়া যায় পাকিস্তান বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করতে চেয়েছে, তাহলে শেখ মুজিবকে কেন তারা হত্যা করল না? আসলে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। আপনি যদি 14 ডিসেম্বরে নিহত বুদ্ধিজীবীদের তালিকা দেখেন, তাহলেই বুঝে যাবেন আসলে তাদেরকে কারা হত্যা করেছে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের নিয়ে এখন রক্ত গরম করা বক্তব্য দেওয়া হলেও চেতনাধারীদের সংজ্ঞায় আপনি যদি বুদ্ধিজীবীদেরকে হিসেব করেন, তাহলে সেই হত্যাকাণ্ডের শিকার সবাই ছিল রাজাকার, অর্থাৎ পাকিস্তানকে সহায়তাকারী। আমি স্মরণ করি আমার বাবা শহীদ শহীদুল্লাহ কায়সার সহ সকল বুদ্ধিজীবী শহীদদের, যারা বেঁচে থাকলে অনেক আগেই জননেত্রী শেখ হাসিনার হাত শক্ত হতো। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সবচেয়ে আলোচিত নাম মনির চৌধুরী। শহীদুল্লাহ কায়সার জীবনের শেষ দিনেও কর্মক্ষেত্রে গিয়েছিলেন। এছাড়া সিরাজুল হক খান, ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি, ডাক্তার আজহারুল হক, আলতাফ মাহমুদ কেউই মুক্তিযুদ্ধে যাননি। ডাক্তার আলিম চৌধুরীর মেয়ে ডাক্তার নুসরাত চৌধুরী মাইক সামনে পেলেই এখন বিলাপ শুরু করেন। তার বাবা নাকি বিরাট মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবী ছিল। আমাদের বাবারা চলে গেছেন মাথা উঁচু করে, সুন্দর সোনার বাংলা দেখবো বলে আমাদের এই ত্যাগ আমরা কিন্তু হাসি মুখে মেনে নিয়েছি। বাবার জন্য সন্তানের মায়া থাকা স্বাভাবিক, কিন্তু তার কথা শুনলে মনে হয় তার বাবাই যেন বাংলাদেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছে। বাস্তবতা হলো মৃত্যুর আগের দিন পর্যন্ত পাকিস্তানি সেনাদের চোখের চিকিৎসা করে গেছেন ডাক্তার আলিম চৌধুরী। তাহলে ডাক্তার নুসরাত চৌধুরীর বাবা আলিম চৌধুরী কিভাবে মুক্তিযোদ্ধা কিংবা শহীদ বুদ্ধিজীবী হলেন? চেতনাধারীদের সংজ্ঞা অনুযায়ী তিনি একজন রাজাকার ছিলেন। পতাকায় যে লাল অংশটা আছে, ওখানে আমার বাবার একটু রক্ত আছে, সেটা সমগ্র রক্ত দিয়ে ওই পতাকাটা আপনাদেরকে দিয়ে গেছে। আপনি যদি বাংলাদেশের কথিত চেতনাপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে দেখেন, এর মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের জন্য যিনি গলাবাজি করেন তার নাম মুরগি যোদ্ধা শাহরিয়ার কবির, যার খামার থেকে 71-এর 9 মাস ক্যান্টনমেন্টের পাকিস্তানি সেনাদের মুরগি সাপ্লাই দেওয়া হয়েছিল চুক্তির মাধ্যমে। সরাসরি মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করেছে তারা আজকে স্বাধীনতা প্রেমী। আমি কাদের সিদ্দিকীর মতো বীরত্ব বিরবিক্রম মুক্তিযোদ্ধা ছিলাম না। আমি অতি নগণ্য একজন মুক্তিযোদ্ধা ছিলাম। প্রশ্নই ওঠে না শাহরিয়ার মুক্তিযোদ্ধা না, রাজাকার। ও তো এখানে মুরগি সাপ্লাই দিছে। ধন্যবাদ। এগুলো শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ করেন নাই, তার জীবন রক্ষা হয়েছিল শাহাদাত চৌধুরীর কারণে। শাহাদাত চৌধুরীর সে ভগ্নিপতি। মুক্তিযুদ্ধের সময় লন্ডনে অবস্থান করেও ভাগ্যবান আরেক মুক্তিযোদ্ধা বিচারক মানিক ব্রিটেনে গিয়ে দ্বৈত নাগরিকত্ব নিয়েও বাংলাদেশের প্রতি তার যে প্রেম তা দেখলে অনেকেরই হয়তো লুঙি ভিজে যায়। ব্যাটলফিল্ডে ছিলেন উনি, বাংলাদেশ ছিলেন না, ভারতে ছিলেন না, মুক্তিযুদ্ধ করেন নাই। আমরা লন্ডনে আমরা মুক্তি সংগ্রাম করেছি। আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, 71-এর প্রবাসী মুক্তিযোদ্ধা ছিলাম। 2018 সনে আইন করেছে সরকার যে যারা প্রবাসে মুক্তি সংগ্রামে অংশ নিয়েছে তারাও মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধমন্ত্রী পদত্যাগ করা উচিত। আগে বলেছি, মুক্তিযুদ্ধে বাংলাদেশের আবেগকে কাজে লাগানোর জন্য ইতিহাসকে চরমভাবে বিকৃত করেছে ভারত। ভারতের ভূমিকা অনেকটা সাপ হয়ে দংশন আর ওজা হয়ে ছাড়ার মতো। পাকিস্তানপন্থী বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশিদের মাঝে পাকিস্তান বিরোধী সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে, আর ধান্দাবাজ কিছু লোকজনের হাতে মুক্তিযুদ্ধের চেতনার দণ্ড তুলে দিয়েছে ভারত। আপনি যদি উইকিপিডিয়াতেও একটু লক্ষ্য করেন, তাহলেও দেখবেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার সবাই পাকিস্তানপন্থী ছিলেন। তাদের কেউ কখনো পাকিস্তানকে আলাদা করতে চায়নি। ধরুন 14 ডিসেম্বর হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের অন্যতম একজন সাংবাদিক সেলিনা পারভিন সম্পর্কে নানা ধরনের গল্প বাজারে ছাড়া হয়েছে, অথচ সাংবাদিক সেলিনা পারভিনের বিখ্যাত শিলালিপির সবশেষ খণ্ড বের হয়েছিল 1971 সালের অক্টোবর মাসেও, অর্থাৎ পুরো যুদ্ধের সময় তিনি তার সাপ্তাহিক এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন। তার লেখালেখির ব্যাপারে পাকিস্তানের কিছু পরামর্শ থাকলেও তার এই সাপ্তাহিকটি কখনোই নিষিদ্ধ হয়নি, বরং ডিসেম্বরে তার পরবর্তী সংখ্যা বের করবার জন্য প্রস্তুতি চলছিল। অথচ সেই সাংবাদিক সেলিনা পারভিনকেও আমরা এখন শহীদ বুদ্ধিজীবী বলছি। সেলিনা পারভিন সবসময় সম্পাদনা করেছেন। সেলিনা পারভিন প্রগতিশীল আন্দোলনগুলির সঙ্গে যুক্ত ছিলেন, সুতরাং তিনিও একটা চোখে পড়ার মতো তাকে হত্যা করা হয়েছে। তারপরও 52 বছরের পুরানো ময়লা স্তূপে ঢেকে যাওয়া ইতিহাস হয়তো একেবারে স্বচ্ছ পানির মতো পরিষ্কার ভাবে বোঝানো সম্ভব না। তবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল তা বোঝার জন্য জহির রায়হানের গুম হয়ে যাওয়ার ঘটনাটাই যথেষ্ট। দেশ স্বাধীন হবার আগে জহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সারকে যদি পাকিস্তানিরা গুম করেছে সেটা ধরেও নেওয়া যায়, তারপরেও স্বাধীনতার পরে জহির রায়হানকে কারা গুম করলো? জহির রায়হান যে ডকুমেন্টারিটি নিয়ে কাজ করছিল সেই ডকুমেন্টারিতে আসলে কি ছিল? এসব প্রশ্নের উত্তর জানা গেলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।
by a movie camera of the dead bodies. সেক্টর কমান্ডার মেজর জলিল বলেছিলেন ভারতীয় বাহিনীর লুটপাট আর গুমের ব্যাপারে তার একটি বক্তব্যের ভিডিও রেকর্ড করতে গিয়েছিলেন জহির রায়হান। জহির রায়হান তাকে বলেছিলেন ভারতের গুপ্ত হত্যা লুটপাটের সব চিত্র তিনি বাঙালির সামনে তুলে ধরবেন। প্ল্যান করে মেজদাকে করেছে, মেজদাকে ডাইরেক্ট মেরে ফেলতে পারতো। তার অপরাধ কি? দেশের মানুষের ইকুয়ালিটি চেয়েছিলেন, উনি জাস্টিস চেয়েছিলেন। কিন্তু সেই প্রতিবেদন আর প্রকাশ পায়নি। তার আগেই জহির রায়হানকেও গুম করে দেয় ভারত। জহির রায়হানের পরিবারের দাবি পাকিস্তান নয়, এই হত্যাকাণ্ডের পেছনে রাষ্ট্রের বড় বড় রাঘব বোয়ালেরা জড়িত ছিল। জহির রায়হানই তো প্রথম গুমের শিকার স্বাধীন বাংলাদেশে। এটা থেকেই শুরু হয়েছে। বড় বড় রাঘব বোয়ালরা এই বুদ্ধিজীবী হত্যার জন্য এই জন্য দায়ী। আমি বলবো আমাকে এখন তুমি গুলি করে মেরে দাও, আই ডোন্ট কেয়ার। স্বাধীন বাংলাদেশের রাঘব বোয়াল বলতে তিনি শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকেই বুঝিয়েছেন। এছাড়া শেখ মুজিবের কাছে জহির রায়হানের পরিবার বিচার চাইতে গেলে তিনি বলেছিলেন এসব নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো। এই যে ওনাকে হিপনোটাইজ করে মিরপুরে ঢোকানো হলো, সেটাও তো একটা মিস্ট্রি। কেন, কারা, কি জন্য, উনি কি দেশের ক্ষতি করেছেন? এসব কারণে ভারতীয় দালালেরা প্রচার করতে শুরু করে পাকিস্তান কিংবা ভারত নয়, আমেরিকা শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। রাঘব বোয়াল বলতে হচ্ছে আমেরিকার কথা তিনি বলেছেন এবং স্পষ্ট করেছে সিআইএ এর কথা তিনি বলেছেন। সিআইএ পাকিস্তানকে সব রকম সহযোগিতা করেছে। এরা নিজে কিন্তু বামপন্থী চিন্তায় বিশ্বাস করতেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু হয় শেখ মুজিবের হাত ধরে। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে শেখ মুজিব লন্ডনে যাবার পর প্রথম সাংবাদিক হিসেবে সাক্ষাৎ নেওয়া বিবিসির সাংবাদিক সিরাজুর রহমান জানিয়েছিলেন কিভাবে 3 লাখকে শেখ মুজিব 30 লাখ বানিয়েছিল। আমরা সাংবাদিকদের মোটামুটি বলেছি এই পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশ মারা গেছে। উনি ওইটা যে 3 মিলিয়ন বলে ফেলেছিলেন, আসলে সেটা মারা যায়নি। শেখ মুজিব 3 মিলিয়ন বা 30 লাখের পাশাপাশি 1 মিলিয়ন বা 10 লাখের কথাও বিভিন্ন জায়গায় বলেছিলেন। মিলিয়ন পিপল ডাই। অর্থাৎ 30 লাখ মৃত্যু আর 2 লাখ মা বোনের ইজ্জতের সবই আলিফ লাইলার মতো বানোয়াট কেচ্ছা। ভারত অত্যন্ত সুকৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দিতে সক্ষম হয়েছিল, কারণ তারা স্বাধীন দেশে প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে শেখ মুজিবের মতো একজন ক্ষমতা লোভী ভারতীয় দালালকে পেয়েছিল। আমাকে প্রশ্ন করা হয় রীতিমতো ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন? আমি বলি এটা আদর্শের মিল, এটা নীতির মিল। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। ভারতের আজ্ঞাবহ ভৃত্য মুজিবের হাত ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ধ্বংস শুরু করে ভারত। ওই সময় বাংলাদেশের অনেক মেধাবী কবি সাহিত্যিক থাকলেও ভারতীয় কবি সাহিত্যিকদের লেখা গল্প কবিতাকে প্রাধান্য দিয়ে রচিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পাঠ্যপুস্তক। আমাদের নজরুল, জসিমউদ্দিন, ডক্টর শহীদুল্লাহদের মতো অতি আশ্চর্য মেধাবী মানুষেরা থাকতেও সবার উপরে জায়গা করে দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথকে। অথচ রবীন্দ্রনাথ ছিলেন একজন সাম্প্রদায়িক কবি। বিশেষ করে প্রচন্ড মুসলিম বিদ্বেষী ছিলেন হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার অসংখ্য লেখায় মুসলিম বিদ্বেষী ভাব প্রকাশ করেছে। এর মধ্যে কাবুলিওয়ালার সমস্যা, পুরাণ, দুরাশা এসব গল্পগুলোতে সে সরাসরি মুসলমান ধর্মকে আক্রমণ করে কথা বলেছে। এছাড়া গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ বলেছিল ভালো মানুষই ধর্ম নয়, তাতে দুষ্ট মানুষকে বাড়িয়ে তোলে। তোমাদের মোহাম্মদ সে কথা বুঝতেন, তাই তিনি ভালো মানুষ সেজে ধর্ম প্রচার করেননি। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খারাপ মানুষ ছিলেন। রবীন্দ্রনাথ তার জন্মভূমি প্রবন্ধে লিখেছেন বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। অর্থাৎ হিন্দু ধর্মের বাইরে আর কোনো ধর্মের মানুষের কোনো উপাস্য নেই। ভারতবর্ষে হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারে নিম্নবর্ণের হিন্দুরা যখন দলে দলে মুসলমান হচ্ছিল তখন তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন যে মুসলমানরা আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই না করাটাই হচ্ছে অধর্ম। লেখক সৈয়দ মুজিবুল্লাহ লিখেছেন মরহুম মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন আপনার লেখায় কখনোই ইসলাম কিংবা তাদের নবী সম্পর্কে কোনো প্রশংসাসূচক লেখা নেই কেন? উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন কোরআন পড়তে শুরু করেছিলাম কিন্তু বেশি দূর এগুতে পারিনি কারণ তোমাদের রাসূলের জীবন চরিত্র ভালো লাগেনি। রবীন্দ্রনাথ ছিল অত্যন্ত তেলবাজ একজন লেখক, যে কারণে ভারতবর্ষে যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চলছিল তখন সে ইংরেজদের পদলোহন করে নোবেল প্রাইজ বাগিয়ে নিয়েছিল। রবীন্দ্রনাথ তার কণ্ঠরোধ নামক প্রবন্ধে মুসলমানদের ইংরেজ বিরোধী আন্দোলনকে ব্যঙ্গ করে লিখেছিলেন কিছুদিন হইল একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতার রাজপথে লোস্টন হস্তে উপদ্রবের চেষ্টা করিয়াছিল। তাহার মধ্যে বিস্ময়ের ব্যাপার এই যে উপদ্রবের লক্ষ্যটা বিশেষ রূপে ইংরেজদের প্রতি। তাহাদের শাস্তিও যথেষ্ট হইয়াছিল। প্রবাদে আছে ইটটি মারিলেই পাটকেলটি খাইতে হয়, কিন্তু মুরগন ইটটি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল। এখানে মুরগন বলতে তিনি মুসলমানদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ মুসলমানরা যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে নির্যাতিত হয়েছে সেটাকে তিনি তার সন্তুষ্টি হিসাবে দেখেছেন। রবীন্দ্রনাথ বাংলাদেশে মুসলমানদের পড়াশোনারও বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন চাষার ছেলেদের জন্য আবার বিদ্যা কিসের, যে কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোর বিরোধিতা করে কট্টর হিন্দুদেরকে নিয়ে কঠিন আন্দোলন গড়ে তুলেছিলেন। 1912 সালের মার্চ মাসে গড়ের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো। তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য মিটিং জানেন? মিটিংটা হলো ইংরেজ গভর্নমেন্ট তখন প্রস্তাব দিয়েছে ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে, বিশ্ববিদ্যালয়।
ঢাকাতে, তখন কলকাতায় আছে, সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। কেন বলেন তো? সেখানে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা লেখাপড়া শিখবে। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় 1911 সালে প্রতিষ্ঠা করার কথা থাকলেও সেটা প্রায় 10 বছর বিলম্বিত হয়েছিল। ভারত মূলত দুটি পদ্ধতিতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। প্রথমত, শিক্ষা কার্যক্রম থেকে আমাদের ইসলাম ধর্মের মূল আদর্শ ও চেতনাগুলো বাদ দিয়ে কথিত অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটানো। দ্বিতীয়ত, শিক্ষার মান নষ্ট করে দেয়া। শেখ মুজিবের হাত ধরে ভারত প্রথমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে আলাদা করে দেয়, কারণ ভারত জানে ইসলামী মূল্যবোধই বাংলাদেশের মানুষের ঐক্যের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো লিখে গুগলে সার্চ করেন তাহলে মোট 4টি লোগো পেয়ে যাবেন। প্রথম লোগোটি ব্রিটিশ আমলে 1921 থেকে 1952 পর্যন্ত। পাকিস্তান আমলে 1952 সালে লোগোটিতে কোরআনের ছবি এবং আরবিতে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যার অর্থ হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপর শেখ মুজিব ক্ষমতা নিয়েই 1972 সালে লোগো থেকে কোরআনের ছবি মুছে দেয়। এছাড়া আরবিতে পড়ো তোমার সৃষ্টিকর্তার নামের সেই কোরআনের আয়াতটিও বদলে লেখেন শিক্ষাই আলো। তাতেও ভারতের পছন্দ হয়নি। 1 বছর না যেতেই আবারও লোগোতে পরিবর্তন এনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি RSS এর লোগোটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোতে বসিয়ে দেওয়া হয়।